প্রিয় ছাত্রছাত্রীরা, আজ অন স্টাডি সেন্টারের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ভূগোল থেকে 4 নম্বর অধ্যায় ভূমিরূপ একেবারে ক্লাসের বইয়ের ভিতর থেকে আলোচনা করব। কোনো নোটস নয়, ভিতর থেকে প্রতিটি লাইনে যেখানে যেখানে প্রশ্ন আছে সে নিয়ে আলোচনা করছি। ভূমিরূপ শুরু করছি। এখানে দেখো, পৃথিবী পৃষ্ঠের ভূমির বৈচিত্র্যই হলো ভূমিরূপ। কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও ঢেউ খেলানো, সমতল। এখানে কিছু খাবারের ছবি আছে বইয়ে, দেখো এক একটা খাবারের এক এক রকম আকৃতি, ঠিক ভূমিরূপও সেরকম। এবার উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে প্রধানত 3 রকম ভূমিরূপ দেখা যায়, এটা দাগ দেবে। ভূপৃষ্ঠের সবচেয়ে উঁচু অংশ হলো পর্বত, মাঝারি উঁচু অংশ হলো মালভূমি, আর সব থেকে নিচু বা প্রায় সমতল অংশ হলো সমভূমি। এটা দাগ দিয়ে রাখবে। এরপরে পৃথিবীর উপর থেকে কোথাও পাহাড়, কোথাও মালভূমি, আবার কোথাও সমভূমি আছে। এই সমস্ত রকম ভূমিরূপ মূলত 2 রকমের শক্তির দ্বারা তৈরি হয়েছে। 2 রকম শক্তি কি কি? একটা হলো পৃথিবীর ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ শক্তি, 2 নম্বরটা হলো বাইরের শক্তি বা বহির্জাত শক্তি। এই 2টি শক্তি মনে রাখবে, একটি হলো অভ্যন্তরীণ শক্তি আর একটা হলো বহির্জাত শক্তি। এরপরের যে অংশটা আছে এটা পড়ার দরকার নেই, বিভিন্ন ছবিগুলো আছে, দেখো, উপভোগ করো। এরপরে পৃথিবী জুড়ে পর্বতের উচ্চতা, আকৃতি অনেক বৈচিত্র্য আছে। এর কারণ পর্বত সৃষ্টির প্রক্রিয়া এবং সময়ের পার্থক্য। পর্বত সৃষ্টি, এক একটা পর্বত এক একটা প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে এবং সময়ের পার্থক্যের জন্য হয়েছে। এ কারণেই হিমালয়, আল্পস ইত্যাদি নবীন পর্বতগুলো অনেক উঁচু এবং সুচল। এটা মনে রাখবে, ভঙ্গিল পর্বত এগুলো, হিমালয় আর আল্পস। অন্যদিকে আরাবল্লীর মতো প্রাচীন পর্বতগুলো বহু বছর ধরে ক্ষয়ের ফলে উচ্চতা কমে যাওয়ায় চূড়াগুলো সুচল নয়। এই আরাবল্লীকে বলা হয় প্রাচীন ভঙ্গিল পর্বত। এটিও ভঙ্গিল পর্বত, কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত হিমালয় আর আল্পস নবীন ভঙ্গিল পর্বত। এবার উৎপত্তি অনুসারে পর্বত 3 ধরনের হয়। এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা সবই ভঙ্গিল পর্বতমালা। এখানে ভঙ্গিল পর্বতমালার ছবি দেখতে পাচ্ছ তোমরা, ছবিটা বরফ জমে আছে। এরপরে এখানে প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা রকি পর্বত কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা, ছোট প্রশ্ন আসতে পারে। কিন্তু আন্দিজ দক্ষিণ আমেরিকার পর্বত, এগুলি ভঙ্গিল পর্বত। এগুলো দেখো সৃষ্টি হয়েছে কি করে? 2টো ল্যান্ড দুপাশে চাপ এবং তাপের ফলে নিচু অংশটা উঁচু হয়ে গেছে, ভাঁজ ভাঁজ সৃষ্টি হয়ে, দেখো ছবিটা, এইভাবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। নিজেরা বাড়িতে তৈরি করে ফেলতে পারবে। এবার যেটা খুব ইম্পর্টেন্ট, দেখো, সাধারণত 900 মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপই হলো পর্বত বা মাউন্টেন। এটা মনে রাখবে, পর্বত কাকে বলে। এরপরে পৃথিবীর স্থলভাগে প্রায় 4 ভাগের 1 ভাগ পর্বতময়। পৃথিবীর স্থলভাগের 4 ভাগের 1 ভাগ পর্বত। পর্বতের বেশিরভাগ অংশই খাড়া ঢালযুক্ত আর খুব উঁচু নিচু হয়। পরের অংশটা লাগবে, পর্বতের উপরের দিকের সরু সুচালো অংশটা হলো পর্বতশৃঙ্গ বা চূড়া। হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট 8848 মিটার উঁচু। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। পরীক্ষায় পড়ে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এরপর এটা 2টো পর্বত চূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশ হলো পর্বত উপত্যকা। পর্বত উপত্যকা কাকে বলে লাগে? 2টো পর্বতের মাঝখানে নিচু খাদের মতো অংশ থাকবে, সেই খাদের মতো অংশকে পর্বত উপত্যকা বলে।
এরকম অনেকগুলো পর্বত শৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে সেটা পর্বত শ্রেণী বলে। অনেকগুলো পর্বত শৃঙ্গ আর বিরাট উপত্যকা অঞ্চল জুড়ে যদি পর্বত শৃঙ্গগুলো থাকে তখন তাকে পর্বত শ্রেণী বলা হয়। এরকম অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে পর্বত গ্রন্থি বলে। আমি একদম ডিটেলস বলে যাচ্ছি, প্রত্যেকটা লাইন যেখানে প্রশ্ন আছে সেটা দেখো। এবার পরের যে অংশটা আমি বলছি, স্তূপ পর্বত। ভূ আলোড়নের ফলে মানে ভূমিকম্প টম্প এরকম কিছু ফলে ভূপৃষ্ঠের অনেক সময় ফাটল সৃষ্টি হয়, ফেটে যায়। আর এই ফাটলগুলোর মাঝে ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে, মাঝখানটা উঁচু দুপাশটা নিচে বসে যেতে পারে, বসে গিয়ে স্তূপের মতো পর্বত সৃষ্টি করতে পারে, তাকে স্তূপ পর্বত বলে। ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ এরকম স্তূপ পর্বতের উদাহরণ। এই স্তূপ পর্বতগুলো ভালো করে মনে করবে। এই জার্মানির ব্ল্যাক ফরেস্ট মাল্টিপল চয়েসে পড়তে পারে, এটি বন না পর্বত? সবাই বনটাই বলে, কিন্তু না, এটা ব্ল্যাক ফরেস্ট নাম, কিন্তু এটি একটি স্তূপ পর্বত। ভারতের একটি স্তূপ পর্বতের নাম বললে বলতে হবে সাতপুরা, ফ্রান্সের বললে ভোজ পর্বতের নাম। এরপরে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিদিকে জমা হয়ে তিন কোণা শঙ্কুর মতো এক রকমের পর্বত সৃষ্টি হয়, যাকে আগ্নেয় পর্বত বলে। তাহলে বোঝা গেল, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা বেরোয়, ভিতর থেকে ছাই বেরোয়, ছোট ছোট পাথর বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিপাশে জমা হয়, জমা হয়ে একটি তিন কোণা শঙ্কুর মতো, পাশের ছবিতে দেখতে পাচ্ছ, এই তিন কোণা শঙ্কুর মতো আকৃতির পর্বত সৃষ্টি হয়, যাকে আগ্নেয় পর্বত বলা হয়। উদাহরণগুলো মনে রাখবে, দাগ দেবে এটা। ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এরকম আগ্নেয় পর্বত। ভালো করে মনে রাখবে এগুলো। এবার সেই ভিসুভিয়াসের ছবি দেখো, কি সুন্দর রঙিন কিন্তু ভয়ঙ্কর, আগুন বেরোচ্ছে। পাশে মাউন্ট কিলিমাঞ্জারো, মাথাটা বরফে ঢাকা। এটা পড়ে দিলাম উপরে। দেখো এবার এটনা, এটনাটা কোথায় পড়েছিলে? এটনা একটু আগে দেখো আগ্নেয় পর্বত, এখানে আছে আগ্নেয় পর্বত। তাহলে এটনা হলো আগ্নেয় পর্বত। আল্পস উপরে পড়ালাম, আল্পস ভঙ্গিল পর্বত। ব্ল্যাক ফরেস্ট একটু আগে বললাম, এটা বন বলে ভুল করবে না, এটি একটি স্তূপ পর্বত। আর হিমালয় এটিও একটি ভঙ্গিল পর্বত হলো। এবার দেখো ভূমিরূপের কি সুন্দর চিত্র এখানে আছে, দারুণ চিত্র, জুম করে একটু দেখে নেবে। এরপরে উৎপত্তি আর অবস্থান অনুসারে মালভূমির আকৃতি। আগে আমরা পড়লাম পর্বত, এখন মালভূমি। মালভূমির আকৃতি প্রকৃতির প্রচুর বৈচিত্র্য আছে। পর্বত বেষ্টিত মালভূমি আগে পড়ব। পর্বত বেষ্টিত মালভূমিগুলো সবচেয়ে উঁচু আর বিস্তৃত হয় হিমালয় এবং কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি। এটা পড়ে, কিন্তু তিব্বত মালভূমি কোথায় অবস্থিত? তখন হিমালয় এবং কুয়েনলুন পর্বতশ্রেণীর মাঝখানে অবস্থিত বলতে হবে, বা হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে কি অবস্থিত? তিব্বত মালভূমি অবস্থিত বলতে হবে। পৃথিবীর বৃহত্তম মালভূমি এটা তিব্বত মালভূমি। আরেকটা প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম তিব্বত মালভূমি। পরেরটা দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অংশ জুড়ে আছে মহাদেশীয় মালভূমি। তাহলে এগুলোর উদাহরণগুলো মনে রাখবে, মহাদেশীয় মালভূমি কোনগুলো। এরপরে অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি করে। ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি এরকম লাভা মালভূমির উদাহরণ। এখানে দেখো দাক্ষিণাত্য মালভূমি ছবি দেওয়া আছে। এরপরে একটু মালভূমি কি দেখো, আশেপাশের অঞ্চলের সাপেক্ষে হঠাৎ উঁচু, 300 মিটারের বেশি উঁচু বলতে হবে, হঠাৎ উঁচু বিস্তীর্ণ ভূভাগ যার চারিদিকে খাড়া ঢাল আছে, এরকম ভূমিরূপ হলো মালভূমি। আচ্ছা, তারপরে স্থলভাগের বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে মালভূমি। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া বেশিরভাগ অংশ
জুড়েই বড় বড় মালভূমি আছে। পড়ারও তো দরকার নেই। এটা মালভূমির উপরটা সমতল, ঢেউ খেলানো থেকে উঁচু নিচু হতে পারে, উপরটা সমতল হবে। আর মালভূমি অনেকটা পড়ার টেবিলের মতো, উপরেরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ার মতো ঢালু এবং খাড়া হয়। এজন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। টেবিল ল্যান্ড কাকে বলে? তাহলে মালভূমিকে। এর পরের প্রশ্ন দেখো এদিকে, নদী উপত্যকার দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। নদী উপত্যকা দুটো ভাগে ভাগ করে দিয়েছে। ছোটনাগপুর মালভূমি এই ধরনের। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ছোটনাগপুর অংশ। মালভূমির গড় উচ্চতা 300 মিটার হলেও কিছু উঁচু মালভূমির উচ্চতা আরো বেশি হতে পারে। পামির মালভূমি, এক কথা একে প্রশ্ন একটাই, পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে। এর উচ্চতা 8873 মিটার। উচ্চতা না লাগলেও পৃথিবীর ছাদ কাকে বলে এটা লাগে। এছাড়া তিব্বত মালভূমি, ভারতের লাডাখ মালভূমি সবই উচ্চ মালভূমি। পরের অংশ দেখো, নদী, সমুদ্র, হ্রদে দীর্ঘদিন ধরে পলি জমে পলি গঠিত সমভূমির সৃষ্টি হয়। তাহলে আগে হলো পর্বত, তারপরে মালভূমি, এরপরে সমভূমি। ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি এরকম সমভূমি। আগ্নেয়গিরির লাভা জমে লাভা সমভূমি তৈরি হয়। আইসল্যান্ডের এই ধরনের সমভূমি দেখা যায়। মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। এটা পড়বে ভালো করে। মরুভূমির বালি হাওয়াতে উড়ে অনেক দূরে গিয়ে যদি এক জায়গায় গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি করে সেটাকে লোয়েস সমভূমি বলা হয়। এরপরে একটু এদিকে, কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপ হলো সমভূমি। এখানে লাগবে না বেশি, 300 মিটারের কম হবে। মালভূমি 300 মিটারের বেশি, এটা 300 মিটারের কম হবে সমভূমি। এরপরে তোমরা এটা আগে পড়ে দিলাম, এবার উচ্চতা কত, কোনটা কত, মালভূমি কত, সমভূমি কত নিজেরা করে ফেলবে। বৈশিষ্ট্যগুলো নিজেরাই আলোচনা করে চেষ্টা করবে। পরবর্তীকালে আমি এর জন্য আরেকটা ভিডিও বানাবো এই প্রশ্নটা। এরপরে পর্বত, মালভূমি, সমভূমি আমাদের জীবনের প্রভাব কতখানি, মানে মানুষের জীবনে এর প্রভাব কতখানি। এখানে দেখো, ভূমির প্রকৃতি যেখানে যেমন, মানুষ সেরকম ভাবেই মানানসই জীবনযাত্রা সেখানে গড়ে তুলেছে। ভূমি মানুষের জীবন, জীবিকা, অর্থনৈতিক কাজকর্ম, সামাজিক সাংস্কৃতিক বিকাশের ধারক আর নিয়ন্ত্রক। এখানে পর্বত, এখানে মালভূমি, এখানে সমভূমি। তা এখানে বসতি সেই হিসাবে পর্বতের উপরে যেহেতু অনেক উঁচু, কষ্টসাধ্য কাজ, এখানে জনবসতি কম, পাহাড়ের ঢালে কিছু কিছু জনবসতি থাকে। মালভূমি বৃষ্টিপাতের পরিমাণ কম, বেশিরভাগ মাটি উর্বর নয়। তার থেকে সমভূমি সমতল এবং মাটি উর্বর, এই জন্য প্রচুর জনবসতি এখানে গড়ে ওঠে। এরপরে নানান চিত্র এখানে দেখো, পাহাড়ের উপরে যে ঘরবাড়িগুলো, এখানে পাহাড়ি অঞ্চলে পশুপালন হয়, ধাপ কেটে কেটে চাষ হয় এখানে দেখাচ্ছে। পাহাড়ি অঞ্চলের ঘরগুলোর আকৃতি দেখো, সেখানকার মানুষের জীবন জীবিকা কষ্টসাধ্য। সে তুলনায় সমতল ভূমিতে অনেক সহজে তারা কাজ করতে পারছে। সেই ভূমিরূপগুলো এখানে দেখানো হয়েছে, কারা কোথায় কি কাজ করে সেগুলো ভালো করে লক্ষ্য করে দেখো। এর পরের অংশে আমি যাচ্ছি। উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয়। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। এই গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু এখানে সারা বছর জল থাকে। এরপরে জলীয় বাষ্প পূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। তাহলে এগুলো পর্বত মানুষের কি উপকার করে সেগুলো। এর থেকে নদী সৃষ্টি হচ্ছে, নদীর জল সারা বছর মানুষ ব্যবহার করতে পারছে। জলীয় বাষ্প বাধা পেয়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না হলে ফসল হতো না। আবার বিরাট প্রাচীরের মতো উষ্ণ আর শীতল বায়ু প্রবাহকে আটকে দেয়। সাইবেরিয়ার ঠান্ডা বাতাসকে হিমালয় পর্বত আটকে দিচ্ছে। চীনের যে ঠান্ডা বাতাস হিমালয় পর্বত আটকে দিচ্ছে, দেওয়ার ফলে শীতের তীব্রতা আমাদের দেশে কমছে। পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। কাঠ প্রচুর মূল্যবান, আসবাবপত্র, জ্বালানি নানান কাজে লাগে।
পর্বত আমাদের এটা উপকার করে। পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়। পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায়। পর্বত অঞ্চলের খরস্রোতা নদীগুলোতে জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক। যেহেতু খাড়াই ভাবে নামে নদীগুলোতে প্রচন্ড স্রোত থাকে, পলি জমে না, এই জন্য এখানে জলবিদ্যুৎ উৎপাদন করতে সাহায্য করে। কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বড় ছোট পাথর ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে কাজে লাগে। পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক হয়। আবহাওয়ার জন্য ভালো পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে, যেমন দার্জিলিং, উটি, সিমলা। প্রচুর মানুষ সেখানে বেড়াতে যায়। বেড়াতে গেলে কি হবে, সেখানে খাওয়া দাওয়া সেখানে খরচ করছে, সেই টাকা পয়সাগুলো স্থানীয় মানুষের কাছে চলে যাচ্ছে, অর্থনৈতিক উন্নতি হচ্ছে। তাহলে এটি গেল পর্বত। পর্বত মানুষের কি উপকারে লাগে বা পর্বত মানুষের কি উপকার করে। এরপরে মালভূমি। বেশিরভাগ বড় মালভূমি গুলোর প্রায় সবই শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত। বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার অনুকূল পরিবেশ পাওয়া যায়। সেখানে তৃণভূমি গড়ে ওঠে, বৃষ্টিপাত কম হওয়ার জন্য তৃণভূমিগুলো গড়ে ওঠে, তাই সেখানে পশুচারণের সুবিধা হয়। বেশিরভাগ মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ সমৃদ্ধ। এই একটা মানুষের অর্থনৈতিক জীবনে বিরাট উন্নতি সাধন করেছে। মালভূমি অঞ্চলে রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষবাস হয়। এই একটা খারাপ দিক, মাটি ভালো নয়, জন্য চাষবাস কম হয়। এরপরে সমভূমি। পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। সমভূমি অঞ্চলগুলোই পৃথিবীর সব থেকে উর্বর অঞ্চল। একাধিক নদী কেন্দ্রিক সভ্যতা এই সভ্যতাগুলোকে গড়ে উঠেছিল। অনেক নদী থেকে নদীর জলপথে যাতায়াত করে এক জায়গায় আসা যায়, সেই জন্য ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়। বর্তমানে বেশিরভাগ শহর, নগর, জনপদ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত। বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকায় কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য সবকিছুর সুবিধা পাওয়া যায়। এই জন্য সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল। এরপরে তোমাদের কিছু পরীক্ষা করা। এই আগে তো বলে দিলাম, পড়লাম, আলোচনা করলাম। এবার এই শূন্যস্থানগুলো পূরণ করবে। পার্বত্য অঞ্চলে কৃষিকাজ হয় কিনা, ব্যবসা কোনটা কোথায় কি হয়, সেগুলোতে টিক মারো। এই পর্যন্তই বন্ধুরা। এই চ্যাপ্টারটি যত কিছু প্রয়োজন আছে আমরা সেগুলো বলে দিলাম। পরবর্তীকালে এর থেকে